হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম আমাদের রাজবাহন চরিতম, যেটা আমাদের গদ্যকাব্য ছিল। তো আজকে আমরা করব আমাদের পুরাণ, যেটা আমাদের প্রাচীন সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো পুরাণের মধ্যে আমাদের অনেক বহু পুরাণ রয়েছে। মোট পুরাণ সংখ্যা হচ্ছে 18। ঠিক আছে, মহাপুরাণ যেটাকে আমরা বলছি, আর এর মধ্যে আরও ছোট ছোট ভাগ রয়েছে যেগুলোকে আমরা উপপুরাণ বলি। উপপুরাণ মোটামুটি 40-50টিরও বেশি রয়েছে। ঠিক আছে, এছাড়াও পরবর্তী আরও সংযোজন রয়েছে, সেগুলি আরও ছোট ছোট প্রচুর রয়েছে। যাই হোক, তো পুরাণের আজকে আমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে যে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ প্রাচীন যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেটা আমরা যেখান থেকে কালেক্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের পুরাণ। সেই পুরাণ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর এখান থেকেও আমাদের কিন্তু 5টি কোশ্চেন থাকবে, আর যেগুলো আজকে আমরা করব সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছোট ছোট প্রশ্ন, যেগুলো পরীক্ষায় খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর 5টি প্রশ্ন থাকে, 5 নম্বরের ছোট প্রশ্ন, কেমন? আচ্ছা, চলো তাহলে স্টার্ট করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, যে পুরাণের রচয়িতা কে? তো পুরাণের রচয়িতা কে আমরা দেখব, আগে অপশান দেখব। কি বলেছে, যে কালিদাস, বাল্মীকি, বেদব্যাস এবং পতঞ্জলি। তো পতঞ্জলি তিনি হলেন আমাদের যে ঔষধি ইত্যাদি যোগ দর্শন, সেই যোগ দর্শনের প্রণেতা। হ্যাঁ, তিনি রচনা করেছিলেন পাতঞ্জল গ্রন্থ, যেটাকে আমরা বলে থাকি সেইটা। আচ্ছা, আর রয়েছে বেদব্যাস। বেদব্যাসকে এটা নিশ্চয়ই সকলেই জানবে, যে মহাভারত যিনি রচনা করেছেন, মহর্ষি বেদব্যাস। হ্যাঁ, আর রয়েছে যে বাল্মীকি। বাল্মীকিকে আমাদের রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি হলো। আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যিনি বেদব্যাস মহাভারত রচনা করেছেন, তিনি কিন্তু আমাদের পুরাণের রচয়িতা। তো ওনার বেদব্যাস নামের কারণ নিশ্চয়ই জানবে, কেউ জানবে। আমি বলে দিই আর একবার, যে বেদকে ব্যাস কথার অর্থ হচ্ছে বিভাজন করা, বিভক্ত করা। তো বেদকে যিনি বিভক্ত করেছিলেন, বেদ আমাদের কয়টি রয়েছে? 4টি বেদ রয়েছে, তাই তো? তো এই ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদ প্রথমে একত্রিত ছিল, সেটাকে উনি খণ্ডিত করেছেন। যেহেতু খণ্ডিত করেছেন, বিভক্ত করেছেন, ব্যাস হয়েছে বেদের, এই কারণে তার নাম হয়েছে বেদব্যাস। আদারওয়াইজ তার অ্যাকচুয়াল নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। ঠিক আছে, কালো রঙের দেখতে ছিলেন বলে এরকম নামকরণ হয়েছিল। আচ্ছা, আর রয়েছে কালিদাস। কালিদাস যিনি আমাদের যে রোম্যান্টিক কবি বলা হয় সংস্কৃত সাহিত্যের, তিনি। তো এখানে তাহলে আমরা উত্তর পেলাম কোনটি? বেদব্যাস, তাই তো? তো পুরাণের রচয়িতা হলেন বেদব্যাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে, যে মোট কয়টি মহাপুরাণ রয়েছে? তো স্টার্টিংয়ে বলেছি কয়টি মহাপুরাণ রয়েছে। হ্যাঁ, তো অপশান দেখো, বলেছে 12, 16, 18 এবং 20। তো আমাদের মহাপুরাণ রয়েছে 18টি, তাই তো? 18টা একটা মানে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা সংখ্যা, একটা অক্ষর। কেন? কারণ আমাদের যে মহাভারত রয়েছে 18টি পর্ব রয়েছে, আমাদের যে পুরাণ সংখ্যা সেটি 18টি, এবং আমাদের যে গীতা রয়েছে মহাভারতের সারাংশ, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতারও অধ্যায় সংখ্যা 18টি। এরকম আরও প্রচুর জিনিস আছে যেগুলোর কিন্তু 18টি করে স্বর্গ রয়েছে, অধ্যায় রয়েছে, ইত্যাদি রয়েছে। এই কারণে বলা হয় যে 18টা একটা মানে পুরাণ অনুযায়ী আমাদের এনসিয়েন্ট সাবজেক্টের একটা লাকি নম্বর হচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপর কি বলেছে, যে পুরাণ কোন ভাষায় রচিত? তো অবশ্যই আমরা সংস্কৃত নিয়ে পড়ছি, তো সংস্কৃতই হবে। তো এখানে 4টি অপশান রয়েছে, বাংলা, সংস্কৃত, হিন্দি, ইংরেজি। তো সংস্কৃততে রচিত আমাদের পুরাণ হলো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে পুরাণ শব্দের অর্থ কি? অপশানে কি বলেছে, নতুন, প্রাচীন, বিজ্ঞান এবং নাটক। এই কটি রয়েছে। তো আমাদের পুরাণ শব্দের অর্থ কি হবে? পুরাতন বলে থাকি আমরা। তো পুরাতন, পুরাণ প্রায় একই কাইন্ড অফ।
তো এখানে পুরাণ কথার যে অর্থ সেটি হয়ে যাবে প্রাচীন, পুরানো, পুরাণ, প্রাচীন। তো পুরাণ বলতে আমরা প্রাচীনই বুঝি, পুরাণ সাহিত্য মানে প্রাচীন সাহিত্য। হ্যাঁ, এরপরে কি বলেছে যে পুরাণের পঞ্চলক্ষণ কয়টি? অপশান কি কি আছে? 3, 4, 5, 6। পুরাণের পঞ্চলক্ষণ, পঞ্চলক্ষণ বলতে কি কি কোন কোন জিনিসের ওপর বেস রয়েছে আর কি, বেস করে এই পুরাণ রচিত হয়েছে, তো সেইটাকে বলা হচ্ছে পঞ্চলক্ষণ। লক্ষণ বলতে আমরা এগুলোই জানি যে কোন জিনিসগুলোকে উদ্দেশ্য করে টার্গেট করে করা, যে এই উদ্দেশ্যগুলো ফিল করার জন্য আমরা একটা জিনিস তৈরি করছি, রচনা করছি। তো সেই উদ্দেশ্যটা কি সেটা, তো উদ্দেশ্য ছিল 5টি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে 5টি উদ্দেশ্য, পঞ্চলক্ষণ রয়েছে। নেক্সট কোশ্চেনে যাব যে স্বর্গ বলতে কি বোঝো বা স্বর্গ কথার অর্থ কি? তো এটার অপশানে দেখো বলেছে যে ধ্বংস, সৃষ্টি, যুদ্ধ এবং শিক্ষা। ঠিক আছে, তো আমাদের স্বর্গটা হচ্ছে আমাদের পঞ্চলক্ষণের মধ্যে পড়ে। স্বর্গ, উপসর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুক্রমিক, এই 5টি আমাদের কিন্তু পঞ্চলক্ষণের মধ্যে রয়েছে। তো স্বর্গ হচ্ছে আমাদের সেই পঞ্চলক্ষণের প্রথম লক্ষণটি। তো স্বর্গ কথার অর্থ কি সেটা জানতে চেয়েছে। কি বলেছে? স্বর্গ কথার অর্থ হচ্ছে সৃষ্টি হবে। কেমন? তো এটা জানলাম আমাদের প্রথম লক্ষণ, যে স্বর্গ যেটা সেটা উৎপত্তি, অর্থাৎ আমাদের সৃষ্টির উৎপত্তি। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের প্রথম। নেক্সট কি বলেছে দেখো, যে প্রতিসর্গ। তো প্রতিসর্গ বলতে কি বোঝায়? প্রতিসর্গ বলতে অপশনে রয়েছে যে প্রথম সৃষ্টি, পুনঃসৃষ্টি, যুদ্ধ এবং শিক্ষা। তো প্রতি মানে কি? আবার আবার, তাই তো, যে বারবার বলা হয়েছে বারবার প্র্যাকটিস করো, পুনঃ পুনঃ অর্থাৎ বারংবার, তাই তো। তো প্রতিসর্গ বলতে বোঝায় পুনঃসৃষ্টিকে, অর্থাৎ পুনরায় সৃষ্টি। একবার আমরা জানি যে এভরিথিং ইজ মর্টাল, তাই তো, উইদাউট আওয়ার সোল। তো আমাদের যে আত্মা সেটা ব্যতিরিক্ত সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হয়, পুনরায় তৈরি হয়। একটা গাছ, সেই গাছটি নষ্ট হলো, দিয়ে সেখানে নতুন একটি গাছ লাগানো হলো, কিংবা প্রকৃতি নিজে থেকে আরেকটি গাছ নতুন করে বাড়িয়ে তুললো ধীরে ধীরে, তো সেটা নতুন পুনরায় তৈরি হচ্ছে। তো জগৎটাও এরকম, একবার ধ্বংস হচ্ছে পুরো ব্রহ্মাণ্ড, পুরো স্পেস দিয়ে সমস্ত কিছুতে ধ্বংস হচ্ছে, আবার পুনরায় সৃষ্টি হচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে প্রতিসর্গ, অর্থাৎ পুনঃসৃষ্টি, ব্রহ্মাণ্ড পুনরায় তৈরি হচ্ছে। এরপরে কি বলেছে যে বংশ কি, অর্থাৎ বংশ বলতে কি বোঝাচ্ছে? আমরা যে পঞ্চলক্ষণের এটা 3 নম্বর ছিল আমাদের। তো বংশ বলতে কি বোঝাচ্ছে? যে যুদ্ধ, দেব ও ঋষিদের বংশ, নদী ও শিক্ষা, এ কটা রয়েছে আমাদের অপশানে। তো এখানে আমাদের বংশ বলতে কি বুঝবো? যে দেব ও ঋষিদের বংশ। অর্থাৎ আমরা প্রথমে পেলাম কি, যে সৃষ্টি, একটা জিনিস সৃষ্টি হচ্ছে, একটা লক্ষণ। সেকেন্ড লক্ষণে কি পেলাম? যে সৃষ্টি হওয়ার পর সেটা ধ্বংস হয় এবং পুনরায় সৃষ্টি হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা কি উদ্দেশ্য থাকে পঞ্চলক্ষণের? আরেকটি উদ্দেশ্য কি, যে ঋষি এবং যারা মহর্ষি, যারা আমাদের দেব এবং আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন মহান, যাদের থেকে আমাদের উৎপত্তি, তো তাদের বংশ, অর্থাৎ তাদের সৃষ্টি, তাদের জন্ম বৃত্তান্ত, তারা কোথা থেকে এসেছেন, হ্যাঁ, ইত্যাদি সমস্ত কিছু সেখানে বর্ণিত হয়েছে, যার কারণে সেটা থেকে আমরা জানতে পারবো যে কি করে আমাদের জন্ম হচ্ছে। ঠিক আছে, এই কারণের জন্যই এটা আমাদের রয়েছে। ঠিক আছে, উদ্দেশ্য হিসাবে। এরপরে রয়েছে বংশানুচরিত, কি বোঝায়? আচ্ছা, এরপরে আমাদের যে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বংশানুচরিত। তো নাম শুনে বুঝতে পারছো, বংশ অনুচরিত, তাই তো। তো বংশকে নিয়ে তার বিচার বিবেচনা যেটা করা, সেটা রয়েছে অ্যাজ আ উদ্দেশ্য। ঠিক আছে, অপশানে কি বলেছে? সৃষ্টি, রাজাদের ইতিহাস, যুদ্ধ, শিক্ষা। তো আমাদের উত্তর হবে অপশান বি। কেন? এই যে রাজাদের ইতিহাস, অর্থাৎ বংশ
কখন কাদের কিভাবে তৈরি হয়েছে, কোন বংশ থেকে কোন রাজার উৎপত্তি, বা কে জেনারেট করছে এই বংশটিকে, এই সমস্ত কিছু ওইখানে রয়েছে। যে আমরা জানি যে সূর্যবংশ, চন্দ্রবংশ ইত্যাদি রয়েছে, যেমন রাজা রামচন্দ্র এবং দ্বারকেশ্বর যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি, ঠিক আছে, এনাদের বংশের উৎপত্তি, তারা তো আর মানে হঠাৎ করে নিজেরা উৎপত্তি হয়নি, তো তাদের অবশ্যই একটা বংশ আছে, তাদের পিতামাতাও আছে বলে আমরা জানি। তো সেখানে দাঁড়িয়ে তাদের পিতামাতা, তস্য পিতামাতা, ঠিক আছে, তাদের ঠাকুরদা ইত্যাদি, তাদের জন্ম কিভাবে, কোন ঋষি থেকে কিংবা কোন বংশ থেকে, সেই পরম্পরাগুলো কিন্তু এখানে বর্ণিত রয়েছে। ক্লিয়ার? এরপরে বলেছে মন্বন্তর। মন্বন্তর বলতে কি বোঝায়? অপশান দেখে নাও একবার, যে দেবতার জন্ম, মনুর শাসনকাল, যুদ্ধ এবং শিক্ষা। তো মন্বন্তর বলতে এটা বিভাজন করলে আমরা কি বুঝতে পারবো, যে মনু যুক্ত অন্তর। তো মনু, প্রচুর মনু রয়েছে আমাদের, আমরা মনু বলতে আমরা প্রথম দ্বিতীয় এরকমভাবে সকলের নামই মনু, তো বংশ হচ্ছে মনু। এবার সেখানে বলা হয় যে প্রথম মনু, দ্বিতীয় মনু, তৃতীয় মনু, চতুর্থ মনু, ঠিক আছে, এরকম ব্রহ্মার মানসপুত্র মনু, ঠিক আছে, তার থেকে এক একটা বংশ উৎপন্ন হয়েছে। যে প্রথম মনু সৃষ্টি হলো, তার বংশ, এবার সেখানে সমাপ্তি ঘটলো সেই বংশটির, অর্থাৎ সেই বংশের অন্তর হলো, ঠিক আছে, শেষ হলো, পতন হলো, দিয়ে নতুন তার আরেকটি মনু যিনি, তার নতুন করে আরেকটি বংশ শুরু হলো, অর্থাৎ এক একটি যুগের স্রষ্টা এক একজন মনু, ঠিক আছে, এরকম করে এক একটি যুগের শেষ হয়, এক একজন মনু সৃষ্টি হয়, এভাবে বলা হয় যে মন্বন্তর। তো মনুর এক একটা যুগ কাটে আর নতুন মনুর যুগ শুরু হয়, এই মিডল পিরিয়ডটাকে বলা হয় মন্বন্তর, ঠিক আছে। তো আমাদের উত্তর হলো মনুর শাসনকাল। আচ্ছা, এরপরে কি বলেছে, যে পুরাণে কি ধরনের কাহিনী থাকে? এখানে অপশানে বলেছে বৈজ্ঞানিক, পৌরাণিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঠিক আছে। পুরাণে এমনি আমাদের যে সাহিত্য রয়েছে সংস্কৃতে, সেখানে আমরা সমস্তটাই পেয়ে যাই, রাজনীতি থেকে শুরু করে নীতি, অর্থনীতি, পুরাণ, বিজ্ঞান, সমস্ত কিছু পাই, কিন্তু শুধুমাত্র যে পুরাণ রয়েছে, পুরাণের মধ্যে আমরা কি পাই? পৌরাণিক কাহিনী, অর্থাৎ প্রাচীন ইতিহাসের কথা। হ্যাঁ, তো আমাদের অপশান বি হবে সঠিক উত্তর। হলো, এরপর রয়েছে দেখো, যে পুরাণ কোন সাহিত্যের অংশ? অপশানে রয়েছে যে আধুনিক, বৈদিক পরবর্তী, বিজ্ঞান এবং নাটক। তো পুরাণ আধুনিক সাহিত্য তো অবশ্যই না, বর্তমানের সাহিত্যের মধ্যে তো পুরাণ পড়ে না, এটুকু আমরা জানি। আর রয়েছে বৈদিক পরবর্তী, তো বৈদিক পরবর্তী যুগেরই কিন্তু আমাদের পুরাণ সাহিত্য। বৈদিক পরবর্তী কেন বলা হচ্ছে? বেদের পরবর্তী যুগকে বলা হয় বৈদিক পরবর্তী যুগ, ঠিক আছে। তো সেই যুগে রচিত হয়েছিল পুরাণ, যে পুরাণের বেদেরই কিছু কিছু কথা, কিছু কিছু ছোট গল্প, আখ্যান নিয়ে পুরাণ নতুন করে তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এটা হলো আমাদের উত্তর। আর বিজ্ঞান, নাটক ইত্যাদি এগুলো তো রয়েইছে, এগুলোর মধ্যে পুরাণ পড়ছে না, বরং পুরাণের যে আখ্যান উপাখ্যান রয়েছে সেগুলোকে নিয়ে নাটক ইত্যাদি তৈরি হয়। এরপরে কি বলেছে, যে পুরাণের মূল বিষয় নয় কোনটি? পুরাণের মধ্যে কোন বিষয়টি পড়ে না? কি বলেছে? সৃষ্টি, দেবতা, বংশ, গণিত। তো পুরাণের মূল বিষয়ের মধ্যে কোন জিনিসটি পড়ছে না? আমরা কি কি পেয়েছিলাম? বংশ পেয়েছিলাম, দেবতা পেয়েছিলাম, সৃষ্টি পেয়েছিলাম। এই তিনটি তত্ত্ব আমাদের পুরাণের মধ্যে রয়েছে বলে আমরা জানছি। আচ্ছা, নেই হচ্ছে আমাদের গণিত। গণিতটা আমাদের পুরাণের মধ্যে কোথাও নেই, সেটা আলাদা জ্যোতিষ শাস্ত্র বলে যেটি রয়েছে সেখানে আমরা গণিত পেয়ে যাই। হলো, নেক্সট দেখো বলেছে যে কোন পুরাণটি বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত? তো বলেছে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, লিঙ্গ পুরাণ, ঠিক আছে। এরকম পরপর প্রচুর আমাদের পুরাণ রয়েছে, গরুড় পুরাণ, মৎস্য পুরাণ, হ্যাঁ প্রচুর রয়েছে। এরপরে
যে পুরাণটি বিষ্ণুর সঙ্গে, তো এখানে বোঝাই যাচ্ছে যে বিষ্ণু পুরাণ যেটা রয়েছে সেখানে অবশ্যই বিষ্ণু সম্পর্কিত বিষয়গুলো থাকবে, যে ভগবান বিষ্ণুর তার উৎপত্তি, তার পরবর্তী জন্ম, যেটা অবতার বলা হয়, যে দশাবতার, ভগবান বিষ্ণুর দশাবতার, মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি 10টি অবতার রয়েছে। তো সেইগুলির বর্ণনা কিন্তু বিষ্ণু পুরাণে রয়েছে, যে তিনি কোথা থেকে তার উৎপত্তি, তারপরে তার যে কৃষ্ণ যে প্রজন্মটা তার, সেখানে ছোট থেকে তার কিভাবে জন্ম হচ্ছে, তিনি কি কি লীলা ইত্যাদি করছেন, ভক্তিরস ইত্যাদি সমস্ত কিছু সেখানে কিন্তু বর্ণিত হয়েছে। আমাদের 15টা কোশ্চেনের যে সেশন ছিল সেটা আজকে এ পর্যন্ত কমপ্লিট হলো। তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আস্তে আস্তে তাহলে আমরা আমাদের ডেসক্রিপশনমূলক ক্লাসগুলো তাহলে কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।